নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। মজুমদার ডায়েরির আরো একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। তো আমরা আস্তে আস্তে ভিডিও নিয়ে আসছি, আপনারা দেখছেন। তো আজকের ভিডিওটা একটা ইনফরমেশন সংক্রান্ত আর কি, বা বলতে পারি ইনফরমেটিভ ভিডিও। যেহেতু আমরা ট্রাভেলকে খুব বেশি প্রায়োরিটি দিই, ঘুরতে ভালোবাসি, প্রায়োরিটি মিনস ঘুরতে ভালোবাসি, মন থেকে ঘুরি। আমাদের মজুমদার ট্রাভেলের পদ্ধতিতে আমরা যে ভিডিও ছাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন বা দেখেন সব সময়। তো এখানে কিন্তু মজুমদার ডায়েরিতে যে ভিডিও আজকে আমরা নিয়ে আসলাম বা নিয়ে আসছি, সম্পূর্ণটাই কিন্তু একটা ইনফরমেশনকে বেস করে। তো আমি হলাম আপনাদের ভালোবাসার প্রখর, সর্বদা ভালোবাসা দিয়ে যাবেন, রিকোয়েস্ট করব এবং আমাদের পাশে থাকবেন, এই রিকোয়েস্টটাও করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব ফলো করে দেবেন, এবং আবারও রিকোয়েস্ট, ভিডিওটা কিন্তু প্লিজ স্কিপ করে দেখবেন না। বেশ কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। তা চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা ভারতবাসীরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরি। আমরা স্বপ্ন দেখি যে আস্তে আস্তে ভারতবর্ষ ছেড়ে ভারতবর্ষের বাইরে ঘুরতে যাওয়ার। হয়তো অনেক সময় আমরা ফিনান্সিয়ালি পেরে উঠতে পারি না, বা অনেক সময় পেরে উঠলেও সিস্টেমের কাছে আমরা হার মানতে বাধ্য হই। কারণ ভারতবর্ষের বাইরে দেশ বলতে আপনি যদি বলেন ভারতবর্ষের বাইরে পার্শ্ববর্তী দেশ, ভারতবর্ষের ভিতরে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতেই পারেন। তার জন্য বেসিক রিকোয়ারমেন্ট ডকুমেন্টস হচ্ছে গিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বাচ্চাদের বার্থ সার্টিফিকেট, আধার কার্ড। প্যান কার্ডটা খুব একটা কোনো জায়গায় চায় না। কিন্তু ভারতবর্ষের বাইরে যদি আপনি যেতে চান, একমাত্র বা একের অধিক যদি দেশ যদি কাউন্ট করেন, সেগুলোর মধ্যে নেপাল, ভুটান, এই দুটো ভারতের পার্শ্ববর্তী দেশ, যেখানে কিন্তু যেতে গেলে এই ডকুমেন্টসগুলো দিয়ে কিন্তু আপনি এন্টার করতে পারবেন। স্টিল নাও এখনো পর্যন্ত আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স না থাকলে অসুবিধা নেই, বা ভোটার কার্ড, আধার কার্ড থাকতে হবে, বাচ্চারা তার বার্থ সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া তার যদি আধার কার্ড থাকে কোয়াইট গুড। এগুলো আপনি থাকলে কিন্তু নেপাল, ভুটানে যেতে পারবেন। নেপাল, ভুটানে পৌঁছে যাওয়ার পর সেখানকার যে প্রসেস শুরু হয়, সেই প্রসেসটা চালু হয়ে যাবে। ইন্টারন্যাশনালি যেহেতু আপনি যাচ্ছেন, সেখানে গিয়ে আপনার গিয়ে যখনই আপনি ইন্টারন্যাশনাল করিডোরটা ক্রস করবেন, সেই দেশের রুলসে আপনাকে চলে যেতে হবে। সেই দেশের রুলসে যখন আপনি গেলেন, যেমন আমি কলকাতা থেকে বিলং করি, কলকাতা থেকে যখন বিলং করি, কলকাতা থেকে কিন্তু নেপাল, ভুটান যাওয়াটা খুব ইজি অ্যাক্সেস। আপনি ভারতবর্ষ অন্য জায়গাতেও কিন্তু আপনি আসতে পারেন। তো এই যে নেপাল, ভুটানে আপনি গেলেন, এখানে কিন্তু এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো দিয়ে কিন্তু আপনি ঘুরতে পারেন। ফর ইন্ডিয়ান সিটিজেনদের জন্য কিন্তু বলছি, আবারও বলা, এটা কিন্তু ইন্ডিয়ান সিটিজেনদের জন্য বলা। আউটসাইড সিটিজেনদের জন্য কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন রকম রুলস রয়েছে, এবং অ্যাকর্ডিং টু যেই দেশে আপনি যাবেন, নেপাল, ভুটানে যদি আসে তাদেরও কিন্তু রুলস রয়েছে। তা আমি অন্য দেশের রুলস নিয়ে আমি আজকে আলোচনা করছি না, সিম্পল আলোচনাটা আজকে করবো, যেখানে হচ্ছে গিয়ে ভারতীয়রা কিভাবে অন্য দেশে যেতে পারে, তার যে সিস্টেম প্রসেস, সেটারই কিছুটা বিবরণী সংক্ষিপ্ত আকারে তুলছি, বা তার জন্য মেন যেটা দরকার সেটাকে নিয়ে আমি আলোচনা করছি। তো এই নেপাল, ভুটান তো আপনি যেতেই পারেন, ইজি অ্যাক্সেস। কিন্তু নেপাল, ভুটান ছাড়া যেসব দেশে আপনি যাবেন, সেখানে আপনার যাওয়ার জন্য তো অবভিয়াসলি আইডি প্রুফগুলো প্রয়োজন। এছাড়া কিন্তু আপনার দরকার ফিনান্সিয়াল সাপোর্ট। নেপাল, ভুটানের প্রয়োজন, বাট এখানে এইসব জায়গাতে কিন্তু ফিনান্সিয়াল সাপোর্টটা বেশি প্রয়োজন। তার কারণ এক্সেপ্ট বাংলাদেশ বাদে প্রত্যেক দেশে যাওয়ার জন্য কিন্তু আপনার কিন্তু ফর্ম 16 প্রয়োজনীয়তা আছে, যেটা আমরা জানি। এছাড়া কিন্তু ফ্লাইটের টিকিট, হোটেলের টিকিট সবকিছুতে প্রয়োজনীয়তা আছে। বাংলাদেশে কিন্তু সেই ক্ষেত্রে এই ফর্ম 16টা লাগে না, কারণ ওখানে আপনি ট্রেনে করেও যেতে পারেন। এর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের যাওয়ার চান্সেসটা আমাদের এখন আপাতত বন্ধ রয়েছে। তুর্কি তো বন্ধ রেখেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। তো আর যেহেতু কিছু সমস্যা চলছে, যে সমস্ত দেশে ওয়ার চলছে এখন, সেই সমস্ত দেশেও কিন্তু পারমিট পাওয়া যাচ্ছে না। তার মধ্যে আপনার ইউক্রেনকে বলতে পারেন, ইসরায়েল বলতে পারেন, তুর্কি বলতে পারেন। তুর্কি যেহেতু ইন্ডিয়ার সঙ্গে একটা ক্ল্যাশিং সমস্যা তৈরি হয়েছে কিছু ইন্টারন্যাশনাল টপিক নিয়ে, তো এইগুলো কয়েকটা দেশে, আজারবাইজান, এই কয়েকটা দেশে কিন্তু সমস্যা হচ্ছে যাওয়ার। এছাড়া অন্যান্য সমস্ত দেশে কিন্তু আপনি যেতে পারেন। তো এখানে যাওয়ার জন্য আপনি তো ফ্লাইট বুক করলেন, আপনি তো হোটেল বুক করলেন, আপনার কাছে সমস্ত আইডি প্রুফ রয়েছে, কিন্তু আপনি তাও যেতে পারবেন। তার কারণ আপনার লাগবে প্রধান দুটো জিনিস। ও হ্যাঁ, আপনার কিন্তু ফর্ম 16ও রয়েছে। এছাড়া কিন্তু লাগবে আরও প্রধান দুটো জিনিস। নাম্বার 1 হচ্ছে গিয়ে পাসপোর্ট, আর নাম্বার 2 হচ্ছে গিয়ে ভিসা। তার আগে পাসপোর্টটা কিন্তু সবার প্রথম প্রয়োজনীয়তা, সবার প্রথম। সব কিছু করলেন কিন্তু পাসপোর্ট নেই, কিচ্ছু হবে না। পাসপোর্ট আপনাকে করতেই হবে। তো আজকের এই ভিডিওটা কিন্তু পাসপোর্ট সংক্রান্ত। এই হলো দেখুন পাসপোর্ট। এই যে পাসপোর্টটা দেখতে পাচ্ছেন,
এটা একটা ডেমো কপি আমরা রেডি করেছি জাস্ট ভিডিওটার জন্য। তো এই পাসপোর্টটা নিয়ে একটা জাস্ট বলা আর কি, আপনারা দেখলেন অরিজিনাল পাসপোর্ট কিন্তু প্যারালালি এরকমই দেখতে হয়। তো এই পাসপোর্ট নিয়ে আপনাদের সামনে আমি হঠাৎ করে ইনফরমেশন দিচ্ছি কেন, কারণ দেখুন পাসপোর্ট একটা কনফিডেন্সিয়াল জিনিস, এটা আপনি আপনাদের সামনে মানে ওপেনলি ডিসক্লোজ করা যায় না এরকমভাবে, এই জন্য রেপ্লিকা তৈরি করা হয়েছে। তো পাসপোর্টের যে ইনফরমেশনটা আমি ব্যক্তিগতভাবে জানতে পেরেছি সেটা আপনাদের সামনে শেয়ার করছি। দেখুন পাসপোর্ট তো আপনি অনলাইন করতে পারেন, অফলাইন করতে পারেন। গভর্নমেন্ট বলে আপনি কোনো মিডিলম্যান নেবেন না, মিডিলম্যান নেবেন কি নেবেন না দ্যাট ইজ ইওর ওন চয়েস, এটা আপনি ডিসিশন নেবেন। এখানে আমরা কোনো ইন্টারাপ্ট করবো না, কোনো রকম কোনো কমেন্ট বা কোনো রকম কোনো মন্তব্য কিছু করবো না। অনলাইনে যদি আপনি করতে পারেন, অনলাইনের যে লিঙ্ক, সেই লিঙ্ক আপনি গেলেন, অনলাইনে লিঙ্কে গেলেন, অনলাইনে লিঙ্কে গিয়ে আপনি প্রসেস অনুযায়ী আপনি কিন্তু সাবমিট করলেন, এটা একটা প্রসেস। অফলাইনে গেলে কলকাতা বা যে কোনো জায়গা থেকে করুন না কেন, এখন কলকাতা থেকে বারবার মেনশন করছি কারণ কলকাতায় যেহেতু আমি নিজে থাকি, আবারও বলা, কলকাতাতে পাসপোর্টের মেন অফিস যেটাকে বলতে পারেন ওয়েস্ট বেঙ্গলের মেজর জায়গা থেকে কিন্তু এখানে অপারেট হয়। সেটা হচ্ছে গিয়ে কলকাতা রুবি হসপিটালের সামনে একটা অফিস রয়েছে, আরেকটা যেটা মেন অফিস রয়েছে সেটা হচ্ছে গিয়ে কলকাতা লালবাজার পুলিশের প্রধান সদর দপ্তর, ঠিক তার পাশেই ডালহৌসির ঠিক কাছাকাছি জায়গায়, যার নাম যে জায়গাটা হচ্ছে ব্রেবন রোড বলে, ঠিক সেখানে একটা অফিস রয়েছে। লালবাজার ক্রস করবেন, সোজা 2 আওয়ার্স থেকে যদি আপনি লালবাজার মুখে রাস্তা দিয়ে হাঁটতে থাকেন, লালবাজার ক্রস করবেন, করে ঠিক সামনে গিয়ে একটা ছোট্ট 3 রাস্তার মোড় পরে, মোড় থেকে ডান দিক ঘুরে সোজা ঠিক কাউকে জিজ্ঞাসা করবেন এখানে পাসপোর্ট অফিস কথা, আপনাকে দেখিয়ে দেবে। তো এই আপনি গিয়ে ওখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন, মানে যেটা হচ্ছে ম্যানুয়াল অ্যাপ্লাই। অনলাইন যদি আপনি অ্যাপ্লাই করেন, অনলাইন অ্যাপ্লাই করলে আপনাকে কিন্তু আপনারা জানেন, তবুও বলা, যেটা জানা না সেগুলো আস্তে আস্তে আমরা বলছি। অনলাইন অ্যাপ্লাই করলে আপনাকে কিন্তু দেবে হচ্ছে গিয়ে আপনাকে ডেট নিতে হবে। দেখুন ওখানে ডকুমেন্টস আপনি দিলেন, দেওয়ার পরে আপনাকে ডেট নিতে হবে। কিসের ডেট? ডেটটা হচ্ছে গিয়ে আপনি যে সমস্ত আইডি প্রুফগুলো সাবমিট করলেন, সেই সমস্ত আইডি প্রুফগুলোর সঙ্গে আপনার আরও যা যা আইডি প্রুফ রয়েছে, ইনক্লুডিং আপনার এডুকেশন সার্টিফিকেট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, বাচ্চাদের ক্ষেত্রে তার বার্থ সার্টিফিকেট এবং আপনারও বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে সবকিছুর প্রয়োজনীয়তা রয়েছে, কারণ সেগুলো কিন্তু ওগুলোই ওই ডেটটা নেবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট, যেখানে ভেরিফিকেশন হবে। এই অ্যাপয়েন্টমেন্ট যেটা আপনি নিচ্ছেন, এটা আপনারা সবাই কম বেশি জানেন, যে যারা কলকাতাতে থাকছেন দেখছেন ভিডিওটা কলকাতা থেকে, যে রুবিতে হয়, বেবন রোডও হয়, কিন্তু এছাড়াও আপনারা অনলাইনে এখন দেখতে পাবেন রিসেন্টলি যেটা হচ্ছে, বেশ কিছু বছর না হলে মাস বলতে পারেন, যেটা আমরা অবজার্ভ করেছি মাস ধরে হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে গ্রাহক সেবা কেন্দ্র বলে একটা অপশন তারা দেখাচ্ছে, যেটা হচ্ছে গিয়ে আপনার নিয়ারেস্ট বড় কোনো পোস্ট অফিসে তারা কিন্তু মাসের 1 থেকে 2 দিন তারা একটা ক্যাম্প করছে, সেখানে গিয়ে কিন্তু আপনি সেই ডকুমেন্টসগুলো ভেরিফাই করাতে পারেন, তার স্লট অনুযায়ী আপনি ওখানে ডেট পাবেন। তো যারা দমদম থেকে দেখছেন, কারণ আমার বাড়ি দমদমে, আপনারা জানেন, যারা দমদম থেকে দেখছেন, দমদমের সারাউন্ডিং এরিয়াতে কিন্তু আপনারা পাবেন হচ্ছে গিয়ে দমদম ক্যান্টনমেন্টে যে পোস্ট অফিস রয়েছে, সেই পোস্ট অফিসে কিন্তু গ্রাহক সেবা কেন্দ্র আছে, ওখানে গিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন, ওখানে আপনাদের ডকুমেন্টস ভেরিফাই করাতে পারবেন। যদি আপনি রুবি যেতে না পারেন বা আপনি ব্রেবন রোড যেতে না পারেন, টাইমের সাপেক্ষে বা টাইমের অভাবে আপনি ওখানে যেতে পারেন, ইজিলি অ্যাক্সেস করতে পারেন, কিন্তু তার আগে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে অনলাইনে অ্যাপ্লাই করলে পাসপোর্টের জন্য মোটামুটি ধরে নিন 1,500 টাকা অফিসিয়ালি ডকুমেন্টস লাগে। আপনি যদি বা অন্য জায়গা থেকে করে, সেখানে এক্সট্রা কিছু চার্জেস তো আপনার থেকে নেবেই, কারণ সেটা তার পারিশ্রমিক হিসেবে পড়ে, সে নেবে। তো সেটা আপনি তার সাথে কথা বলে নেবেন, সেটা তো আমরা বলতে পারবো না কি নেবে না নেবে, বাট অফিসিয়ালি 1,500 টাকা আপনার খরচা করতে পারে। তো এই যখন আপনি গেলেন ডকুমেন্টসে, এবার ডকুমেন্টস আপনার কি প্রয়োজনীয়তা আছে? ডকুমেন্টস আপনার প্রয়োজনীয়তা হচ্ছে গিয়ে বার্থ সার্টিফিকেট থেকে শুরু করেন, বার্থ সার্টিফিকেট লাগবে, ভোটার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, ড্রাইভিং লাইসেন্স লাগবে, স্কুলের সার্টিফিকেট যা যা আপনার আছে, স্কুলে আপনি যত দূর পর্যন্ত কোয়ালিফিকেশন বা কোয়ালিফাইড, প্রত্যেকটার সার্টিফিকেট হোক বা মার্কশিট যে কোনো একটা লাগবে। এবং আপনি যে মাধ্যমিক দিয়েছেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু অবশ্যই লাগবে, তার সঙ্গে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোরই কিন্তু মার্কশিট অথবা সার্টিফিকেট লাগবে। এছাড়া একটা পরে বলছি, এই ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে। বাট যখনই আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন, যেই ডকুমেন্টসগুলো ওখানে দেবেন সেগুলো তো অবশ্যই ভেরিফিকেশনের সময় দেখবে। তো অনলাইনে অ্যাপ্লাই করার আগে কিন্তু একবার নিজেরা ভেরিফাই করে নেন বাড়িতে, যে প্রত্যেকটা ডকুমেন্টসে নিজের নাম, ফ্যামিলি মেম্বার যেখানে প্যারেন্টসের নাম মেনশন থাকে, সেই ডকুমেন্টসগুলো সব করার নাম ঠিক আছে কিনা। শুধু তাই নয়,
আপনার প্যারেন্টসের ডকুমেন্টসও কিন্তু প্রয়োজনীয়তা আছে পরের স্টেপে, তার জন্য কিন্তু প্যারেন্টসের ডকুমেন্টসও কিন্তু আপনি চেক করবেন। প্যারেন্টসের ডকুমেন্টস বাবা মা দুজনের প্রয়োজনীয়তা আছে, দুজনের ডকুমেন্টসে কিন্তু অল ওকে আছে কিনা। যদি কোনো ক্ষেত্রে কোনো জায়গায় অল ওকে না থাকে, সেটা আপনার ক্ষেত্রে হোক বা আপনাদের প্যারেন্টসের ক্ষেত্রে হোক, যারা মেরিডের ক্ষেত্রে গার্জিয়ান হিসেবে হাজবেন্ড ওয়াইফদের জন্য হাজবেন্ডের যে দরকার পড়ে তার ডকুমেন্টস হোক, আপনার বিফোর ম্যারেজ ডকুমেন্টস হোক, ইচ অ্যান্ড এভরিথিং অল ওকে করে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন। যদি আপনি অ্যাপ্লাই করে ফেললেন, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় গিয়ে ওখানে যদি গিয়ে আপনার কোনো একটা ফল্ট বেরোয়, পুরো প্রসেসটা কিন্তু ওখানে শাটডাউন হয়ে যাবে, ওয়ান কাইন্ড অফ শাটডাউন। তারপরে যে প্রসেসগুলো শুরু হবে সেটা হচ্ছে অনেকটাই ফেভার করবে লাক। সেকেন্ড হচ্ছে লেন্দি প্রসিডিওর, অনেকটা সময় সাপেক্ষ, টাইম নিয়ে নেবে আর কি। তো এটা হচ্ছে গিয়ে আপনি আগে থেকে দেখে নেবেন। তো ওখানে গিয়ে ডকুমেন্টসগুলো যখন ভেরিফাই করলেন, ওখানে গিয়ে আপনার ফটো তোলা হবে অবভিয়াসলি। এর সঙ্গে বলে নেওয়া ভালো, রিসেন্ট রুলস অনুযায়ী যারা ধরুন আজ থেকে 20 বছর 30 বছর আগে বিয়ে করেছেন, সেই সময় দাঁড়িয়ে রেজিস্ট্রি হতো না। নর্মালি আমরা সবাই জানি, আপনার আমার যারা বা আমাদের বয়সী যারা দেখছো বা দেখছেন, তাদের প্রত্যেকের মা বাবার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু তারা ফেস করেছে। তাদের কিন্তু রেজিস্ট্রি সার্টিফিকেট উইথ রেজিস্ট্রি ফটো লয়ার রয়েছে, সেই ফটোকপি কিন্তু লাগবে, সেটা কিন্তু দেখছে। অ্যাভয়েড করলে কিন্তু আপনি যদি ভাবেন যে আপনি অ্যাভয়েড করলেন, কোনো না কোনো একটা জায়গায় যদি আটকে যান, পুরো প্রসেসটা কিন্তু ওখানে স্টপ হয়ে যাবে। স্টপ বলতে থেমে যাবে, ওটা অনেক লেন্দি হয়ে যাবে ব্যাপারটা, এবং বলতে পারেন ওয়ান কাইন্ড অফ স্টপই হয়ে যাবে। এর সঙ্গে যদি আপনার বাড়ির প্যারেন্টস যদি আউট অফ ইন্ডিয়া থাকে, তাহলে কিন্তু এনআরআই ডিটেলস কিন্তু লাগবে, এবং তার কিন্তু ক্লিয়ার সমস্ত ডকুমেন্টস লাগবে। এছাড়া যদি বাচ্চার বয়স বিলো 5 হয়, তাহলে কিন্তু তার বার্থ সার্টিফিকেটটা কিন্তু অল ওকে রাখতে হবে। এবং শুধু তাই নয়, আপনি যে ওখানে গেলেন, আপনার বাড়ির দলিলের কপিও কিন্তু লাগবে। কোথায় লাগবে সেটা আমি বলছি, বাড়ির দলিলের কপিও কিন্তু লাগবে। ভাড়া বাড়ি যদি হন, ভাড়া বাড়ি যারা থাকবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু ডিফিকাল্ট, চেষ্টা করবেন আপনাদের অরিজিনাল যে বাড়ি সেই বাড়ি কিন্তু ডকুমেন্টসটাকে কোনোভাবে জোগাড় করার, আদারওয়াইজ কিন্তু আপনাকে কিন্তু এখন আটকাবে, করতে পারবেন না। তো এই ডকুমেন্টসগুলো যে প্রয়োজনীয়তা পড়লো, এই ডকুমেন্টসগুলো ভেরিফাই হলো, ভেরিফাই হওয়ার পরে আপনাকে কিন্তু পুলিশের কাছে কিন্তু ডাকবে। পুলিশের কাছে গিয়ে কিন্তু সেম ডকুমেন্টস কিন্তু জমা দিতে হবে, ইনক্লুডিং প্যারেন্টসের ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। প্যারেন্টসের ডকুমেন্টস কিন্তু প্রথম ভেরিফিকেশনের সময় নেয় না, পরে নিচ্ছে না বা নেয় না, পরে পুলিশ ভেরিফিকেশনের সময় কিন্তু আপনার থেকে নেবে, এবং তখন কিন্তু বাড়ির দলিলটাও নেবে, এবং প্রত্যেকটা কিন্তু জেরক্স কপিও নেবে। তো এইগুলো কিন্তু আপনারা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি নিয়ে যাবেন। এবং হ্যাঁ, এর মাঝে বলা ভালো, সাপোজ ধরুন অনেক বয়স্ক আছে, যাদের ধরুন বিশেষ করে বয়স্ক মহিলা যাদের হাজবেন্ড মারা গেছে, তাদের কিন্তু ডেথ সার্টিফিকেটের কপিটাও কিন্তু লাগবে। বাট হ্যাঁ, ম্যারেজ যেটা বললাম ওটা কিন্তু যদি না থাকে অবশ্যই করিয়ে নেবেন। ম্যারেজ সার্টিফিকেট ইনক্লুডিং ম্যারেজ ফটো উইথ আপনার লয়ার, এইটা কিন্তু কপিটা প্রয়োজনীয়তা এখন আছে, দেখতে চাইছে। এটা আবারও বলা, ভেরিফিকেশনের সময় দেখতে চাইছে। তো আপনি যখন পুলিশ ভেরিফিকেশনে গেলেন, এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার থেকে দেখলো, দেখে মোটামুটি পুলিশ তার প্রসিডিওর করবে। এরপরে পুলিশের প্রসিডিওরের মধ্যে আপনারা কম বেশি ওয়াকিবহল, পুলিশের প্রসিডিওর কিরকম হয়, তো সেই প্রসিডিওর করবে। বাট খুব রিস্কি না, খুব টাফ না, সিম্পল প্রসিডিওর। তো সেই প্রসিডিওরটা কমপ্লিট করে, হ্যাঁ, যারা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে পুলিশ ডাকে না, পুলিশ আপনার বাড়িতে আসে। কলকাতার ক্ষেত্রে কিন্তু পুলিশের কাছে আপনার যেতে হয়, পুলিশ স্টেশনে যেতে হয়। তো গেলেন, পুলিশ ভেরিফিকেশনটা হলো। পুলিশ ভেরিফিকেশন হওয়ার পর আপনার কিন্তু নেক্সট 26-27 দিনের মধ্যে অল যদি প্রসেস ওকে থাকে, আপনার কাছে পাসপোর্ট চলে আসবে। এটা সিম্পল একটা প্রসেস। যদি আপনার কোনো ডকুমেন্টসে কোনো ভুল ধরা পড়ে এই ভেরিফিকেশন প্রসেসের মধ্যে, তাহলে আপনারা কিন্তু গুগল থেকে টোল ফ্রি নাম্বার পেয়ে যাবেন। টোল ফ্রি নাম্বারে ফোন করে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ওনারা কিন্তু আপনাদেরকে বলবে আপনাদের যে আরটিও, সেই আরটিওতে, অর্থাৎ কলকাতাতে যে যারা আছে, কলকাতার যে সদর দপ্তর পাসপোর্টে, যেটা বেবন রোডে আছে মেন সদর দপ্তর, ওখানে গিয়ে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে বলবে। নাম্বার দেবে, নাম্বারে আপনি কিন্তু কমিউনিকেট করতে পারবেন না, আপনাকে অনলাইনে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার টাইমিংটা হচ্ছিল দুপুর 3টে থেকে 3:30-র মধ্যে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। 3টের আগেও করতে পারবেন না, 3:30 পরেও করতে পারবেন না। এই যে মাঝে আধা ঘন্টার মধ্যে আপনাকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস যা খুলবেন তারাই করতে পারবেন। এটা প্রতিদিনই হয়, হলিডে খালি অফ থাকে।
তো করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ব্রেবন রোডে যেতে হবে, ডকুমেন্টসগুলোকে আবার রিসাবমিট করতে হবে, রিসাবমিট করে প্রসেস ওরা করে দেবে ওখান থেকে, তারপরে আপনি ডকুমেন্টসগুলো পেয়ে যাবেন। তো আবারও বলা, আমার মতে যারা পাসপোর্ট অ্যাপ্লাই করবেন তারা কিন্তু আগে থেকেই পাসপোর্টের সমস্ত ডকুমেন্ট যা যা প্রয়োজনীয়তা যেগুলো বললাম যে পাসপোর্টগুলো, সেগুলো দেখে নেবেন যাতে অল ওকে আছে। যদি ওকে না থাকে আগে সেগুলোকে রেকটিফাই করবেন, দেন পাসপোর্ট অ্যাপ্লাই করবেন। না হলে কিন্তু পাসপোর্ট পেতে বড্ড সমস্যা হয়ে যাবে। যদি আপনার ইনকেস ইমার্জেন্সি থাকে, আপনি কিন্তু পাসপোর্ট অনেক লেন্দি হবে সময়টা, মানে হতে পারে 4-5 মাস 6 মাসও লাগতে পারে, আবার হতে পারে 2-3 মাসও পেতে পারেন। বাট এটা ধরে নেবেন না যে 1 মাসের মধ্যে আপনি পেয়ে যাবেন, আপনার ডকুমেন্টস ভুল থাকা সত্ত্বেও পাবেন না। কারণ আপনি অ্যাপয়েন্টমেন্টই পাবেন, যেটা আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন ব্রেবন রোডে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি ওখানে গিয়ে ভেরিফিকেশন করবেন, সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেদিনকে আপনি অ্যাপ্লাই করবেন ডেট পাবেন ঠিক তার 1 মাস পর। 1 মাসের গ্যাপ কিন্তু অলরেডি আপনার তৈরি হয়ে যাবে, আপনি কিন্তু চাইলেও কিছু করতে পারবেন না। তো এগুলো একবার দেখে নেবেন, এইটুকুই বলার ছিল। যদি এরপরে কোনো আপনাদের কোনো ইনফরমেশনের প্রয়োজনীয়তা পড়ে, কমেন্ট বক্স আপনাদের জন্য অল টাইম খোলা, আপনারা নির্দ্বিধায় ওখানে কমেন্ট করতে পারেন কিছু জানার জন্য। আমরা যতটুকু নলেজ আমাদের রয়েছে সবটুকু দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার সর্বদা চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা খুব আর লেন্দি করব না। আবারও বলা, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব, ফলো করবেন। যেহেতু ইনফরমেটিভ ভিডিও ছাড়া যদি অন্য ভিডিও হতো সেটা তো নয়, বাট ইনফরমেটিভ ভিডিও, তো নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করবেন, যাতে যারা পাসপোর্ট করবে তাদের এই ক্ষেত্রে এই ইনফরমেশনগুলো খুব সহযোগিতা করবে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি, আজকের মতো বিদায়। ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আজকের মতো বিদায়, নমস্কার।